যাদের ওয়েবসাইট আছে আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা আসলে বলেছে যে তাদের কোনো প্রবলেম নেই। আপনারা যদি গ্রুপ ওয়াইজ কাজ করতে চান তাদের ওয়েবসাইটে, তারপর তাদের তেমন কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো তার ওয়েবসাইটটা একটু বুঝে তারপর তার নিশ অনুযায়ী কাজটা করা শুরু করে দেন। আচ্ছা, গ্রুপটা হচ্ছে আমি করে দিতে পারবো না, এটা হচ্ছে আপনাদেরই তাদের সাথে আসলে কন্ট্যাক্টটা করতে হবে। আপনারা নিজেরা মেসেঞ্জারে নক করেন। আপনি কি ফেসবুকে যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেটাতে জয়েন করেছেন? মোহাম্মদ আলামিন, মেসেঞ্জার গ্রুপটাতে আছেন নাকি? তাহলে ওইখানেও তো আসলে অনেকে বলতেছে যে তার ওয়েবসাইটে কাজ করতে, তাহলে আপনি তো চেক করেন না আসলে। মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে আপনি চেক করেন না। এই মোহাম্মদ নাসিম উদ্দিন উনি বলছে যে অলরেডি আমার ওয়েবসাইটে অনেকেই কাজ করতেছে। অনেকেই বলতে কি এই ক্লাসের অন্য কেউ আপনার সাথে অ্যাড হয়েছে? আচ্ছা ঠিক আছে, সেটা খুবই ভালো। আপনারা হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজটা করেন। ধরেন আমি আবারও বলছি যে যাদের ওয়েবসাইট নেই তারা হচ্ছে প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করতে পারেন, কিন্তু যতক্ষণ আর কি না নিচ্ছেন নিজের ওয়েবসাইট ততক্ষণ হচ্ছে আপনার ক্লাসমেট যারা আছে যাদের ওয়েবসাইট আছে তাদের সাথে একটু মেসেঞ্জারে নক করেন। যেহেতু আসলে সবাই ফেসবুক ইউজ করেন, এটা তো আর আমার বলতে হবে না যে মেসেঞ্জারে কীভাবে নক করতে হয়। তো তাদের সাথে নক করে যদি তারা রেসপন্স না করে তাহলে আমাকে জানাবেন, সেটা করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি হয়তো তাদেরকে বলবো। তো এভাবে হচ্ছে কানেক্ট হয়ে যান, তাহলে কি হবে, আপনার কাজটা হচ্ছে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক পাচ্ছে নাকি, প্লাস হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওতে কিছু আসলে অ্যাড করতে পারছেন যে আমি আসলে আরেকজনের সাথে ওই ওয়েবসাইটে কাজ করেছি, আমার কাজ এরকম র্যাঙ্ক পেয়েছে। তো এরকম করে কিন্তু আপনার পোর্টফোলিওটা একটু ভালো একটা মানে আপনি যখন কোনো কিছুতে দিবেন, ফর এক্সাম্পল আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো একটা কাজ দিবে, যে যারা এমপ্লয়াররা আসলে বুঝতে পারবে যে আসলে ও আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সড একটা মানুষ, ওর কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটা মূল্যায়ন পাবেন আর কি, ঠিক আছে? তো এভাবে কাজটা করেন সব, এটা হচ্ছে সবার জন্যই ভালো হবে ইনশাল্লাহ। আর যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট এখনও জমা দেননি, যারা দিয়েছেন তাদেরটা আমি অ্যাপ্রুভ করে দিব, সমস্যা নেই, কিন্তু যারা দেননি তারা হচ্ছে দ্রুত দিয়ে ফেলবেন। আর এই কাজগুলো এখনই করবেন, নয়তো পরে যদি পিছিয়ে যান তাহলে কিন্তু আসলে আপনারা একটু ফ্লোটা হারিয়ে ফেলবেন, তখন কিন্তু সমস্যা হবে। যদি আপনারা এখন না করেন তাহলে কিন্তু ফ্লোটা হারিয়ে যাবে। সেহেতু ক্লাসের সাথে সাথেই হচ্ছে এই জিনিসটা করার চেষ্টা করুন। আর অন পেজ হচ্ছে অনেকে একজনকে বলতে দেখলাম যে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটাতে আছে, উনি বলছে যে আসলে উনি ক্লাসে বুঝতে পারে, তারপর কাজ করতে গেলে একটু প্রবলেম ফেস করে। আসলে কাজটা হচ্ছে প্রথমে একটু কঠিন মনে হবে, এটা সব কাজই আমাদের প্রথমে একটু কঠিন মনে হয়, তারপর আমরা যখন প্র্যাকটিসটা করতে থাকি একবার দুইবার পর এটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো আপনাদের কাজটা কিন্তু খুব একটা কঠিন না। আপনারা ধরেন একটা কন্টেন্ট লিখবেন, এখন কন্টেন্ট লেখাটাও যদি কারো কাছে কঠিন মনে হয়, জাস্ট এভাবে হচ্ছে চিন্তা করুন, ছোটোবেলায় যেভাবে আসলে আমরা বাংলা রচনা লিখতাম, ইংলিশে এসে লিখতাম, ওরকম করে আপনাকে একটা টপিক্সের উপর আপনাকে একটা ধরেন এসে লিখতে হচ্ছে।
আর এসে লেখার ক্ষেত্রে আপনার এমন না যে মুখস্থ করে লিখতে হচ্ছে, এটা হচ্ছে আপনি আমি কিন্তু চ্যাট জিপিটি দিয়েও দেখিয়েছি ওইখান থেকে কিভাবে আইডিয়া পাবেন সেটা কিন্তু দেখিয়েছি। তো ওইখান থেকে জাস্ট আইডিয়াটা কালেক্ট করে তারপর আপনারা কিন্তু ইজিলি একটা হচ্ছে কন্টেন্ট লিখে ফেলতে পারছেন। এখন ওই কন্টেন্টটা লেখার পরে হচ্ছে আমাদের কাজ কি আসে, আমাদের হচ্ছে অন পেজের কাজটা আসে। অন পেজ আমরা করব যাতে হচ্ছে আমাদের যে আর্টিকেলটা লিখলাম ওটা হচ্ছে র্যাঙ্কে আসে, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। তো সেই জন্যই মূলত প্রথমে আমরা হচ্ছে টাইটেলটাকে অপটিমাইজ করি। টাইটেলটা অপটিমাইজ করার ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমাদের টাইটেলে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, এবং এটা এমনভাবে বসাতে হবে যেন এমন মনে না হয় যে আমি জোর করে বসাচ্ছি, সুন্দরভাবে আসলে একটু শ্রুতিমধুর করে বসাতে হবে। তারপর কি, তারপর হচ্ছে আমাদের ইউআরএল এ জাস্ট আমাদের টাইটেল না, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিতে হচ্ছে, সেটাও কিন্তু সহজ একটা কাজ। আর পরে যেটা দেখিয়েছিলাম যে মেটা ডেসক্রিপশনে আপনি জাস্ট, আমি গত ক্লাসেরটা বলছি আর কি, পরেরটা দেখেছিলাম হচ্ছে মেটা ডেসক্রিপশনে আপনি সুন্দরভাবে আপনার মানে লাইনটাকে এমনভাবে স্ট্রাকচারটা এডিট করবেন যাতে হচ্ছে আপনার যে ফোকাস কিওয়ার্ড আছে সেটা সুন্দরভাবে ওখানে বসে যায়। এই জিনিসটা আমরা প্র্যাকটিস করব। আর একটা টাইটেল না, একটা হেডিংয়ে আমরা কি করব, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা দিব। মানে কাজ কিন্তু সহজ, যে আপনার হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা ওখানে দিতে হচ্ছে, ঠিক আছে। এটা কিসের লিংক দিয়েছেন সাদিকুল ইসলাম? আপনার ওয়েবসাইট? ডোমেন হোস্টিং করা তো, তাই না? ফ্লাওয়ার ইমপ্রেশন, এখানে মূলত নিশ কি আপনার? ফ্লাওয়ার নিয়ে লিখছেন নাকি ওয়েবসাইট কি? আচ্ছা, আপনি নিশ কি নিয়েছেন, নিশটা কি সিলেক্ট করেছেন? আচ্ছা, যেটাই হোক হচ্ছে, আচ্ছা উনি একজন, দেখেন যে আপনাদের ক্লাসমেট একজন আছে সাদিকুল ইসলাম, উনি কিন্তু ওনার একটা ওয়েবসাইট আছে এবং আপনারা তার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। এভাবে হচ্ছে এক একজন, ওই যে আরেকজন দিয়েছেন, এভাবে হচ্ছে এক একজনের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, তারপর হচ্ছে তার নিশ অনুযায়ী তার ওয়েবসাইটে আপনারা কাজ করবেন, ঠিক আছে। যাদের ওয়েবসাইট নেই, এটা হচ্ছে আপনাদের কাজ যে যাদের ওয়েবসাইট আছে তাদের সাথে একটু মেসেঞ্জারে নক করবেন, তারপরে একটা মেসেঞ্জার গ্রুপ নিজেদের খুলতে পারেন বা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলতে পারেন, সেখানে আমাকেও অ্যাডমিন করে দিলেন, আমিও দেখতে পারলাম যে আপনারা কি কাজগুলো করছেন, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কাজগুলো গ্রুপ ওয়াইজ করেন, এতে আপনারা নিজেরাও কাজ করে অনেক ইন্টারেস্ট পাবেন, যে আপনাদের দেখবেন যে কার ইটা র্যাঙ্কে আসছে, কারটা কেমন আসছে, নিজেদের মধ্যে একটা হচ্ছে ভালো একটা আর কি আপনার কাজ করার যেই মনোভাব, মোটিভেশন, এই কি জিনিসটা আপনাদের দেখবেন অটোমেটিক চলে আসছে এভাবে যদি আপনারা কাজটা করেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা হচ্ছে অন পেজে বাকি যে পার্টগুলো আছে সেটা হচ্ছে আজকে দেখব। এগুলা মূলত আমি অন পেজে যতই কিছুই দেখাচ্ছি এগুলো হচ্ছে সব আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর। এই জিনিসগুলা যদি আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যেই ব্লগটা আছে সেটা র্যাঙ্কে যাবার পসিবিলিটি আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, আমাদের যেন
এই জিনিসগুলো মিস না হয়ে যায় কোনোভাবে। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। এখানে আমরা যে ইমেজ তো আমরা অবশ্যই দিব। আমরা যখন কন্টেন্ট রাইটিংটা শিখেছিলাম আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের হচ্ছে ইমেজটা অবশ্যই ইউজ করতে হবে। কারণ হচ্ছে এতে কি হয়, এতে হচ্ছে আমাদের যে অডিয়েন্স আছে তারা হচ্ছে আমাদের যে আর্টিকেলটা লিখছি আমরা সেটা পড়ার প্রতি একটা তাদের ইন্টারেস্ট আর কি, তারা ইন্টারেস্ট ফিল করে। ঠিক আছে, যেমন একটা যখন আমরা কোনো কিছু লিখছি গত বাধা অনেক লেখা একসাথে থাকলে আমাদের কিন্তু মনোযোগ হারিয়ে যায়। আমরা আসলে এরকম লেখা পড়ে অভ্যস্ত না, বা আমাদের যে মাইন্ডসেটটা তৈরি করা আছে হিউম্যানদের, আমাদের ন্যাচারালি যেটা একটা মাইন্ডসেট থাকে, তো সবারই আসলে আমরা আসলে এরকম লেখা পড়তে পছন্দ করি না বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রে যদি লেখার মাঝে ওই লেখা রিলেটেড একটা ইমেজ থাকে সেটা কিন্তু আমাদের জন্য অনেক একটা মানে পড়ার প্রতি একটা ইন্টারেস্ট ফিল, মানে আমরা আরও বেশি ইন্টারেস্ট ফিল করি যে এই জিনিসটা হয়তো অনেক ভালো হবে এরকম কিছু। প্লাস হচ্ছে আমি যখন দেখিয়েছিলাম যে কোনো কিছু যখন আমি সার্চ করি তখন অনেকেই আসলে এই জিনিসটা করে। আমি প্রায় সময় আসলে যখন এরকম কিছু সার্চ করি আমি ইমেজে চলে যাই, আসলে দেখি যে আমি যেটা সার্চ করেছি সেই রিলেটেড ইমেজ খুঁজি। আসলে এই ইমেজ দিয়ে আসলে কারা কারা ওয়েবসাইটে দেখেন, এখানে কিন্তু অনেকে জাস্ট ইমেজটা দিয়ে হচ্ছে র্যাঙ্ক করে আছে। মানে কি, আমরা যখন একটা পোস্টে ইমেজ দিচ্ছি সেটাকে যখন অপটিমাইজ করছি সেই জিনিসটাও কিন্তু র্যাঙ্কে আসার পসিবিলিটি আছে। আর আমার মতো ধরেন অনেকেই এমন আছে যে সার্চ করে ইমেজে চলে যায়, ইমেজে গিয়ে তারপরে কোনটা ভালো ইমেজ আছে সেই ইমেজটা খোঁজে, সেই ইমেজের হয়তো তারপর লিঙ্কটাতেও ক্লিক করবে, লিঙ্কটাতে ক্লিক করে সেই পোস্টটাও পড়বে। তো এখানে কিন্তু আমাদের একটা অর্গানিক একটা তারা অডিয়েন্স এখানে পেয়ে গেল। কেন পেয়ে গেল? জাস্ট বিকজ তারা আমরা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করেছি। এই জন্যই কিন্তু একটা তারা এক্সট্রা, মানে এখানে কিন্তু আমি তাদের ওয়েবসাইটটাকে টার্গেট করে কোনো কিছু সার্চ করিনি, কিন্তু তারা যেহেতু ইমেজ দিয়ে র্যাঙ্কে চলে আসছে সেজন্যই মূলত আমাকে অ্যাজ আ অডিয়েন্স পেলো। সেজন্য কিন্তু ইমেজটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যে অপটিমাইজগুলো করব আচ্ছা কি হচ্ছে সেই জন্য মূলত আমাদেরকে ইমেজ অপটিমাইজেশনটা করতে হবে। ঠিক আছে, এখন ইমেজ অপটিমাইজেশন হচ্ছে যদি HTML কোডের মাধ্যমে ইমেজ অপটিমাইজেশনটা আপনারা দেখতে চান যে HTML কোডের মধ্যে ইমেজটা আমরা কিভাবে অপটিমাইজ করব, এটাও ইজি, এটা তেমন কঠিন না। এখানে দেখেন মানে যারা আসলে একটু কোডটা বোঝেন, এটা দিয়ে হবে না, এটা যদি আমরা দেখি এখানে দেখেন ইমেজ একটা ট্যাগ নেওয়া হয়েছে। যারা আসলে HTML সম্পর্কে কিছুটা আইডিয়া আছে তারা জানেন ইমেজ ট্যাগের মাধ্যমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইমেজ HTML কোড যদি আমরা করি তাহলে ইমেজ ট্যাগের মাধ্যমে আমাদেরকে ইমেজটা আমাদের ওয়েবসাইটে ইনসার্ট করতে হয়। তারপর এখানে একটা সোর্স থাকে, সোর্স হচ্ছে এটা আপনাদের এত কিছু না বুঝলেও হবে। সোর্স হলো যেই ফোল্ডার থেকে আর কি নেওয়া হয় সেরকম একটা ফোল্ডারের সোর্সটা দিয়ে দেওয়া হয়।
আর অল্টার টেক্সট এখানে আছে। অল্টার টেক্সটে এই অল্টার জিনিসটা মানে ALT, এটাকে অল্টার টেক্সট বলে। আর এটাই হচ্ছে মূলত আমাদের যে অপটিমাইজেশন সেটা, ঠিক আছে। এখানে আমরা যখন অল্টার টেক্সট দিব আর এখানে যখন আমরা ফোকাস কিওয়ার্ডটা দিব তখন হচ্ছে আমাদের এটা হচ্ছে অপটিমাইজ হয়ে গেল। সেজন্য যদি HTML কোড দিয়ে কেউ করতে চান তাহলে হচ্ছে এই ফরম্যাটটা ইউজ করবেন অবশ্যই। অল্টার এটার মধ্যে, তারপর আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে ওইটা হচ্ছে আমরা দিয়ে দেব। যেমন যদি হয় আপনার ফোকাস কিওয়ার্ড বেস্ট SEO টুলস, তাহলে এখানে অল্টার টেক্সটের মাঝে এই যে কমা না, এখানে হচ্ছে যেই সেমিকোলনটা আছে ওইটার মাঝে হচ্ছে আপনি জাস্ট বেস্ট SEO টুলস লিখে দিবেন, ঠিক আছে। এটাই হচ্ছে মানে HTML কোডের মাধ্যমে যদি আমরা ইমেজটাকে অপটিমাইজ করতে পারি সেটার প্রসেস। কিন্তু এমনিতে ধরেন আমাদের যে ব্লগের পোস্টগুলো আছে সেখানে হচ্ছে আমাদের অত কাজ করতে হয় না, সেজন্য মূলত আসলে ওয়ার্ডপ্রেসগুলো আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি বলা হয়। আমি যদি এখানে একটা পোস্ট দেখাই, এখানে দেখেন আমি যখন ক্লিক করলাম তখন এখানে অল্টারনেটিভ একটা টেক্সট দেওয়ার হচ্ছে অপশন চলে আসলো। তো এখানে যদি আমি পাওয়ার অফ SEO দিয়ে দিই, এটা যদি আমাদের ফর এক্সাম্পল ধরি যে আমাদের হচ্ছে এটা পাওয়ার অফ SEO আমাদের হচ্ছে ফোকাস কিওয়ার্ড, তাহলে এটা হচ্ছে আমরা এখানে জাস্ট দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের যে অপটিমাইজেশনের কাজগুলো সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে করা যায়। প্লাস হচ্ছে আপনি যখন মিডিয়া, এটা হচ্ছে ধরেন আপলোড করার পরে আমাদের এই প্রসেসটা ফলো করতে হবে, ঠিক আছে। যদি হচ্ছে আমি আলাদাভাবে দেখাই, এখানে যদি আমি মিডিয়াতে চলে যাই, মিডিয়াতে দেখেন এখানে যত ইমেজ আপলোড করা আছে সেই ইমেজগুলোর একটা লিস্ট এখানে দেখাচ্ছে। তো আমি যদি অ্যাড নিউ মিডিয়া ফাইল এটা ক্লিক করি, সিলেক্ট ফাইলস, এখানে একটা ম্যাক্সিমাম আপলোড সাইজও দেওয়া আছে যে আপনি ম্যাক্সিমাম কত সাইজের একটা আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এটা কিন্তু এখন আপলোড হয়ে গিয়েছে। এখন আপলোড হওয়ার পরে এখানে গিয়ে আমরা যদি আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমরা দিয়ে দিই, পাওয়ার অফ SEO এটাই দিলাম। তো তাহলে কিন্তু এখানে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের যে ইমেজের অপটিমাইজেশনের কাজটা আছে সেটা হচ্ছে আমরা এভাবে করব। এখানে সরাসরি আপলোডের পরেও করা যায় অপটিমাইজেশন, আপলোডের আগেও করা যায়। তবে চেক করে নেবেন যদি আপলোডের আগে করেন তারপর আপলোডের পরে যখন আবার এখানে করছেন, মানে যখন ওই ইমেজটা এখানে আপলোড করছেন, মানে ইমেজ আপলোডটাও আমি আপনাদের দেখাবো। ইমেজ আপলোডটা হচ্ছে খুব একটা কঠিন না। এখানে হচ্ছে যখন আপনি আসবেন তখন একটা প্লাস সাইন আসে, সেটাতে আপনি অ্যাড ব্লক করলে এখানে দেখবেন যে এখানে ইমেজ একটা আপলোড করার অপশন আছে। এই যে দেখেন ইমেজ, এখানে যদি আপলোডে যাই, তো এইভাবে হচ্ছে আপলোডটা করা যায়, ঠিক আছে। তবে হচ্ছে বেস্ট মানে সবচেয়ে ভালো হয় আপনি যদি মিডিয়াতে আগে আপলোড করে তারপর হচ্ছে আপনি করেন আপনার কন্টেন্টে দেন, তাহলে হচ্ছে আপনার জন্য বেশি ভালো হবে।
আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা আপনাদের মাইক্রোফোনটা অফ ছিল। আচ্ছা এটা হচ্ছে ভুলে হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি আবার হচ্ছে আপনাদের দেখিয়ে দিব। আর এটা হচ্ছে রেকর্ডে আছে, রেকর্ডে হচ্ছে ফুল শুনতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করুন, আমি এখনই আসছি। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের কিছু অংশ হয়তো আপনারা শুনতে পাননি, মাইক্রোফোনটা সামহাও অফ হয়ে গিয়েছিল। তো এখানে মূলত হচ্ছে আমি হচ্ছে আপনাদের একটা ইমেজ কিভাবে আপলোড করতে হয়, ওটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, এই জিনিসটা হচ্ছে আপনাদের দেখিয়েছি। তো এটা হচ্ছে আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে এমনিতেও ভিডিওতে আপনাদের যেই ভিডিওটা দেওয়া হবে সেখানে হচ্ছে পাবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা যখন এখানে অ্যাড ব্লক আসে, এটা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তখনই দেখবেন আপনাকে অ্যাড করার একটা অপশন পেয়ে যাবেন। তখন এখানে অ্যাড ব্লক করলে এখানে এখানে ইমেজ একটা আছে, ইমেজ অপশন, সেই ইমেজটাতে ক্লিক করলেই হচ্ছে আপনাদের আপলোড করতে দিবে। সরাসরি আপলোড করতে পারবেন অথবা মিডিয়া লাইব্রেরি, যেটা হচ্ছে আলাদাভাবে ওই যে আমি আরেকটা মিডিয়া থেকে করে দেখিয়েছি যে কিভাবে মিডিয়াতে হচ্ছে কিভাবে আপনি আপলোড করতে পারবেন একটা ইমেজ, ঠিক আছে। সেটার প্রয়োজন নেই আর। এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আপনি হচ্ছে জাস্ট সেটা আবার দেখাই আমি। অ্যাড নিউ মিডিয়া ফাইল, এখানে গেলেই হচ্ছে আমাদের নতুন করতে দিবে সিলেক্ট ফাইলস। তারপর হচ্ছে আমাদের যেই ইমেজটা আমরা আগেই রেডি করে রাখবো, আমাদের কন্টেন্টে আমরা কোন ইমেজটা দিব, এটা হচ্ছে আপনারা সহজেই ক্যানভার মাধ্যমে একটা ইমেজ ডিজাইন করে ফেলতে পারবেন। গুগল থেকে না নিয়ে করাই বেটার, ঠিক আছে। তারপর হচ্ছে এভাবে হচ্ছে আপনারা এই ইমেজটা আপলোড করে ফেলতে পারছেন মিডিয়া লাইব্রেরিতে। এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আগে আপলোড করে আসা, তারপর আপলোড করে এখানে জাস্ট ক্লিক করলে এখানে অল্টারনেটিভ একটা টেক্সট দেওয়ার অপশন আসে। অল্টারনেটিভ টেক্সটটা দেওয়ার মাধ্যমেই হচ্ছে আমাদের যে ইমেজ অপটিমাইজেশনের কাজটা আছে সেটা আমরা করি। আচ্ছা আজকে
রিপিট করা যাচ্ছে না, একটু আপনারা হচ্ছে রেকর্ড যেটা দেব সেটা হচ্ছে আবার একটু রিভিউ করে দিবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার না হলেও আসলে আপনারা মানে কথাটা এখন শুনেছেন কি কি বলেছি। এখানে হচ্ছে আমরা মিডিয়া যেই লাইব্রেরি আছে ওখানে গিয়ে হচ্ছে আমরা ইমেজ আপলোড করতে পারি। ইমেজ আপলোড করে হচ্ছে এখানে একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারি। অল্টারনেটিভ টেক্সট দেওয়া মানে হচ্ছে আমরা ইমেজটাকে অপটিমাইজ করে ফেললাম। আর এই অল্টারনেটিভ টেক্সটে আমরা কি দিব, আমরা হচ্ছে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা দিব, ঠিক আছে? আর সবাই হচ্ছে আপনাদের যে ইয়েটা আছে মানে রেকর্ড যেটা দিব সেটা হচ্ছে আবার একটু দেখে নেবেন। আর ইমেজের যে অপটিমাইজ করার ব্যাপারটা এটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? হ্যাঁ, এসইও অন পেজ এসইওর একটা পার্টি হচ্ছে আমাদের ইমেজটাকে অপটিমাইজ করতে হয়। ইমেজ আপলোড করতে পারবেন? আপনারা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবেন, ঠিক আছে? ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিভাবে যেতে হয় আমাদের, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে এটা আছে ডোমেনটা আছে তার পাশে আমরা wp অ্যাডমিন লিখব। তাহলে হচ্ছে মানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটার পাশে হচ্ছে আমরা wp অ্যাডমিন লিখলাম, তারপর হচ্ছে আমরা ব্যাকএন্ডে চলে গেলাম। ব্যাকএন্ডে গিয়ে এখানে দেখব যে মিডিয়া আছে, মিডিয়া লাইব্রেরি আছে। লাইব্রেরি মানে হচ্ছে আমার যত আপলোড করা ইমেজ আছে সেটা হচ্ছে এখানে দেখাবে, ঠিক আছে? আর অ্যাড নিউ মিডিয়া ফাইল মানে হচ্ছে আমরা নতুন যদি কোনো ইমেজ আপলোড করতে চাই এখানে ক্লিক করলেই সরাসরি আমাকে আপলোড করার একটা অপশন দেখিয়ে দিবে। তো লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে গিয়ে আমরা কি দেখছি, আমাদের হচ্ছে যত আপলোড করা ইমেজ আছে সেগুলো একটা লিস্ট দেখতে পাচ্ছি এখানে। এখানেও হচ্ছে নতুন অ্যাড করার অপশন পাবেন, এখানে অ্যাড নিউ মিডিয়া ফাইল দিলে যে কোনো একটা আমি দেখাই এক্সাম্পল হিসেবে। এটা কিন্তু অলরেডি আপলোডেড হয়ে গিয়েছে। আপনারা যদি নিচে স্ক্রল করেন তাহলে হচ্ছে দেখবেন যেটা হচ্ছে আমার অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা গিয়ে যেটা হচ্ছে আপলোড হলো সেটার মধ্যে গিয়ে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা আমরা লিখব। এখানে অল্টারনেটিভ টেক্সট আছে একটা অপশন, ওইখানে গিয়ে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা লিখব। এটার মাধ্যমে আমাদের যে ইমেজটা আছে সেটাকে আমরা অপটিমাইজ করে ফেললাম। এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছে আমরা যখন একটা পোস্ট লিখছি, আমরা ধরেন এখানে টাইটেলটা দিলাম, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশনটা দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে চাচ্ছি আমাদের একটা ইমেজ এখানে আমরা আপলোড করব। তো এখানে প্লাসটার মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে ইমেজ অপশনটা চলে আসছে। এখানে যদি আপলোড দেই, তারপর হচ্ছে আমি যদি আপলোড দিই এটা হচ্ছে সরাসরি আমার যে আছে স্টোরেজ আছে মানে আমার কম্পিউটারের যে ইটা আছে সেখান থেকে আপলোড করা হচ্ছে, ঠিক আছে? এটা যদি আমি করতে না চাই, আমি যদি আগে মিডিয়া লাইব্রেরিতে আমার ইমেজটা আপলোড করে রাখি তাহলে কিন্তু এখানে যত আপলোড করা আছে সেই আপলোডেড যত ইমেজগুলো আছে সেগুলো হচ্ছে দেখাবে এখানে। আমি যদি এটা সিলেক্ট করি দেখেন এখানে হচ্ছে আমি অল্টার টেক্সট এখনো দেইনি, সেজন্য হচ্ছে এটা ব্ল্যাঙ্ক আছে। এখানে হচ্ছে তখন
আপনি অল্টার টেক্সটে দিয়ে নেবেন। ঠিক আছে, যখন সিলেক্ট করবেন তখন খেয়াল রাখবেন আপনার এখানে অল্টার টেক্সটে দেওয়া আছে নাকি। তারপর দিয়ে তারপর যদি আপনি সিলেক্টটা করে ফেলেন, যেমন আমি এখন র্যান্ডম কিছু লিখলাম, তারপর সিলেক্ট করে ফেললাম। তো এভাবে কিন্তু আমাদের যে ইটা আছে, ইমেজটা আছে, সেটা আমরা অপটিমাইজ করে ফেলতে পারলাম। এখন ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আপনারা হচ্ছে আরেকটা ব্যাপার, আমরা যখন ইমেজটাকে অপটিমাইজ করব তখন আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আমাদের ইমেজ সাইজটা যেন আমরা ছোট করে নিই। যেমন অনেক সময় আমাদের ইমেজগুলো কিন্তু হেভি ওয়েট হবে। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনি ধরেন আপনি যদি মানে ফর এক্সাম্পল আপনি যদি আপনার গ্রাফিক ডিজাইনার দিয়ে হচ্ছে আপনার ইমেজটা ডিজাইন করান, তাহলে কিন্তু তারা যেই ফাইলটা দিবে সেটার সাইজ ভালোই একটা এমবি আসবে, 5 এমবি 6 এমবি এটা আসতেই পারে। ঠিক আছে, কিন্তু ওরকম আসলে অত এমবি দিয়ে আপনি যদি একটা ওয়েবসাইটে যখন আপনি আপলোড করেন, আপনার ওয়েবসাইটটা তখন কি হয়ে যেতে পারে, তখন কিন্তু অনেক এটা স্লো হয়ে যেতে পারে। কারণ আপনার যে ইমেজের যে লোডটা আছে সেই লোডটা আসলে নিতে আপনার ওয়েবসাইটের অনেক টাইম লাগবে। সেজন্য কি করবেন, সেজন্য হচ্ছে আপনি যখন ইমেজটা আপলোড করবেন তখন হচ্ছে ইমেজ রিসাইজার আপনি যদি সার্চ করেন তাহলে হচ্ছে অনেক পেয়ে যাবেন। তো এই ইমেজ রিসাইজার বা ইমেজ কম্প্রেসার এই জিনিসটা থেকে হচ্ছে ইমেজ কম্প্রেসার মানে আমাদের ইমেজটাকে আমাদের কম্প্রেস করতে হবে, আমাদেরকে রিসাইজ করে ছোট করতে হবে না, কিন্তু এটার যেন যে এমবিটা আছে সেটা হচ্ছে কম হয়, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। মোটামুটি হচ্ছে মানে এমবি না থেকে এটা যেন কেবির মধ্যে চলে আসে, এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে। কেবি মানে হচ্ছে কিলোবাইট আর এমবি মানে হচ্ছে মেগাবাইট। এটা অলরেডি একটা ছোট ইমেজ, এটা হচ্ছে আর ছোট কি হবে, এটা হচ্ছে আমি যেটা আপলোড করতে নিয়েছিলাম সেটা হচ্ছে 192 কেবি ছিল, তো ওটা এমনিতেও ছোট একটা ইমেজ। তারপর এটা হচ্ছে কম্প্রেস করে দেখেন 192 থেকে আমার হচ্ছে কত হয়ে গিয়েছে এখন 21 কিন্তু হয়ে গিয়েছে। দেখি এটার কোয়ালিটি যদি আমি 100% রাখি তাহলে কত দেখায়। তো এই জিনিসটা হচ্ছে সবাই করবেন যে আমরা যখন ইমেজগুলো আপলোড করব তার আগে হচ্ছে আমরা আমাদের ইমেজটাকে কম্প্রেস করে নেব একটু। ঠিক আছে, দেখেন আমি কোয়ালিটিটা হচ্ছে 100% রেখেছি, মানে আমার কোয়ালিটিতে যেন কোনো না হয় সেই জিনিসটা আমি করতে বলেছি। সেজন্য কিন্তু এটা হচ্ছে 192 থেকে এখন কমে 145 হয়েছে, বেশি কমেনি, তবু এটা ঠিক আছে। কারণ হচ্ছে আমার হচ্ছে 145 কেবি যেটা সেটা হচ্ছে মোটামুটি একটা মানে খুব ছোট, এটা হচ্ছে বেশি না যে এমবির মধ্যে তো আর যায়নি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনারা কম্প্রেস করে নেবেন যাতে হচ্ছে আমাদের লোডিং স্পিডটা ভালো থাকে। না, আপনি যদি ওইরকম টেকনিক ইউজ করে কম্প্রেসটা করেন তাহলে খারাপ হবে না। ঠিক আছে, আপনাকে ভালোভাবে করতে হবে যে আমরা কিভাবে মানে ওই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে যে আমরা আসলে কিভাবে করলে আমাদের এটার মধ্যে কোনো কোয়ালিটিতে সমস্যা হবে না।
কারো কোশ্চেন থাকলে হচ্ছে কমেন্ট বক্সে করেন। আমি হচ্ছে আপনাদের মাইক্রোফোনটা এখন অন করছি না। কারণ অনেক নয়েজ আসে, এটাতে খুবই ডিস্টার্ব ফিল হয় সবাই। তারপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখন অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি? আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ব্লগ পড়েছি তখন আসলে ক্লিক করা যায়। এই জিনিসগুলা তো সব ব্লগেই থাকে, সবাইকে এটা আমরা খেয়াল করেছি। যেমন একটা লিঙ্ক অ্যাড করা থাকে কোনো একটা টেক্সটের মধ্যে। তো আমরা যখন আসলে ওই জিনিসটাকে মূলত অ্যাঙ্কর টেক্সট বলে, যেই শব্দটার মধ্যে লিঙ্ক অ্যাড করা থাকে। আমরা লিঙ্ক ক্লিক করে কোনো লিঙ্কের মাধ্যমে অন্য কোনো পেজে চলে যেতে পারি, সেই জিনিসটাই হচ্ছে মূলত অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, এখন এই অ্যাঙ্কর টেক্সটটাও আমাদের মূলত অপটিমাইজ করতে হবে। এখন এই জিনিসটা আবার কিভাবে অপটিমাইজ করব সেটা হচ্ছে আমরা এখনই দেখব। আর এই জিনিসটা তো সবাই দেখেছেন আমার যা মনে হয়, হাইপারলিংকও বলতে পারেন। মানে ক্লিকেবল, ক্লিক করা যায়, তারপর হচ্ছে ওইটা হচ্ছে অন্য কোনো পেজে নিয়ে যায় আমাদের। এই জিনিসটাকে মূলত বুঝিয়েছি আমি যদি আপনাদের দেখাইও বেস্ট। দেখি এখানে হচ্ছে তারা কি কি লিঙ্ক ইন করেছে। এখানে দেখেন, এখানে হচ্ছে একটা লিঙ্ক আছে। ঠিক আছে, এখানে যখন আমি যাচ্ছি তখন কিন্তু আমার যে ইন্টারফেসটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো হাতের মতো সাইন দেখাচ্ছে না, কিন্তু আমরা যখন এখানে ধরছি তখন একটা হাত দেখাচ্ছে এবং এটা আমরা ক্লিক করতে পারবো, এই জিনিসটা বোঝাচ্ছে। তো এই লেখাটাকেই মূলত বলা হয় যে অ্যাঙ্কর টেক্সট। এখন আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। অ্যাঙ্কর টেক্সট অপটিমাইজেশন মূলত কোনটাকে বলা হয়? এটা মূলত হচ্ছে আপনি ধরেন কোনো কিছুর জন্য একটা লিঙ্ক শেয়ার করেছেন আপনার ওয়েবসাইটে, আপনার ব্লগে, এবং আপনার যে ব্লগটা আছে সেটা হচ্ছে ফ্লাওয়ার রিলেটেড। আপনি ফ্লাওয়ার সম্পর্কে লিখেছেন। আপনি যে অ্যাঙ্কর টেক্সট আপনি একটা লিঙ্ক দিবেন, এখন লিঙ্কে কোনো একটা লিঙ্ক সংযোজন করবেন, সেটার জন্য তারপর কি বলছিলাম, আচ্ছা, এখন হচ্ছে আপনি একটা আপনার ফ্লাওয়ারের জন্য হচ্ছে আপনি একটা এমন একটা ট্যাগ চুজ করছেন যেখানে হচ্ছে আপনি লেখা আছে যে বিউটিফুল ফ্লাওয়ার্স। তারপর ওটার নিচে অবশ্যই হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে ফ্লাওয়ার রিলেটেড কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজেরই তো আপনি লিঙ্কটা দিবেন, ঠিক না? কিন্তু এখানে কি করলেন আপনি সেটা না করে আপনি হচ্ছে একটা ধরেন ফ্রুট রিলেটেড কোনো ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিলেন। তাহলে এটা কি আসলে গ্রহণযোগ্য হবে যে আপনার পাঠক, আপনার অডিয়েন্স যারা থাকবে তারা কি আসলে এটাকে সহজভাবে নেবে? তারা কিন্তু ব্যাপারটাকে আসলে কেউই পজিটিভলি নেবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা হচ্ছে
তারা ইন্টারেস্টেড হচ্ছে ফ্লাওয়ারের উপর, তারা পড়ছেও একটা ফ্লাওয়ার রিলেটেড ব্লগ। আর আপনি লিখেও দিয়েছেন যে এখানে হচ্ছে ফ্লাওয়ারের ছবি বা কোনো কিছু ফ্লাওয়ার রিলেটেড ইনফরমেশনের জন্য এখানে আর কি ক্লিক করলে আমি ফ্লাওয়ার রিলেটেড ইনফরমেশনই পাবো। কিন্তু আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনি ভুল একটা লিংক দিয়ে দিলেন, মানে ফ্লাওয়ারের মধ্যে ফ্রুটের লিংক দিয়ে দিলেন। এটা কিন্তু আমাদের অপটিমাইজ হলো না, ঠিক আছে? সেজন্য আমাদের কি করতে হবে, আমরা যে টেক্সটের মধ্যে আমরা লিংক করব সেই লিংকটা যেন অবশ্যই অপটিমাইজড করা থাকে, এবং আমরা যে রিলেটেড লিংকটা করছি সেই লিংক রিলেটেডই আমাদের ওয়ার্ডটা আমরা সিলেক্ট করি, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে অ্যাঙ্কর টেক্সটে হচ্ছে অপটিমাইজেশনের যে ব্যাপারটা, এটাই মূলত, ঠিক আছে? যেমন আপনি ফ্লাওয়ারের জন্য যখন লিংক করছেন তখন এই ফ্লাওয়ার শব্দটি ইউজ করবেন, ওখানে ফ্রুটে লিখে তারপর ফ্লাওয়ারের লিংকটা করবেন না। এখন আমি যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখাই, যেমন হচ্ছে vast space of digital world where billions, ফর এক্সাম্পল এখানে আমি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার মধ্যে হচ্ছে এটাকে আমি একটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে সিলেক্ট করলাম, এটাতে আমি হচ্ছে কোনো একটা লিংক দিব। কিন্তু এখানে হচ্ছে আমি যখন এসইওতে লিংকটা দিব তখন আমি করলাম কি, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোনো একটা লিংক এখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? তো যখন আসলে আমার অডিয়েন্স এখানে ক্লিক করবে সে কিন্তু জানতে চাইবে যে এসইও জিনিসটা কি, ঠিক আছে? সে কিন্তু গ্রাফিক ডিজাইনটা কি সেটা জানতে চাইবে না। সেজন্য আসলে এই জিনিসটা আমাদের অপটিমাইজ করতে হবে। আমরা যেই শব্দগুলো সিলেক্ট করছি লিংক করার জন্য সেই শব্দগুলো যেন অবশ্যই ওই লিংক রিলেটেডই হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমরা কি দেখব, তারপর হচ্ছে আমরা দেখব আজকে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিংক কোনটা? ইন্টারনাল লিংক হচ্ছে যেই লিংকটা যে লিংকটা হচ্ছে আমাদের এখানে আমি লিখে দিয়েছি ইজ আ লিংক ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার ইন দ্য সেম ডোমেন, মানে আমাদের সেম ডোমেন, একটা ডোমেন সেম থাকবে, ঠিক আছে? সেম মানে হচ্ছে আমার ওয়েবসাইটটা, ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটটা, এখন আমি ফর এক্সাম্পল এটা দেখাই, আমারটাই দেখাই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে? তো আমি যখন আসলে ইন্টারনাল লিংক বলছি, ইন্টারনাল লিংক হচ্ছে এমন একটা লিংক যেটা হচ্ছে আমার ওয়েবসাইটেরই একটা কন্টেন্টের বা একটা ব্লগের সাথে আরেকটা ব্লগকে আমার কানেক্ট করবে। আমি যখন এখানে একটা রিড মোড়ে দিচ্ছি তখন এটা হচ্ছে দেখেন এখানে একটা হচ্ছে আমি লিংক রেখেছি, সেটা হচ্ছে ক্লিক হিয়ার টু নো মোর। মানে আমি তো আমার ওয়েবসাইটটাতে বেশি কাজ করিনি, খুব কমই কাজ করা হয়েছে, আর এটা একদম নতুন ওয়েবসাইট, যেহেতু আমি আর কি কন্টিনিউ করব না তাই বেশি একটা কাজ করছি না এটার উপর। তারপর টু নো মোর যখন আমি একটা লিংক দিয়েছি তখন কিন্তু আমার ব্লগের যেই অপশনটা আছে, আমার ব্লগে আমি কি ব্লগ লিখেছি সে একটা লিস্ট এখানে চলে আসছে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমার যেই ডোমেন আছে সেই ডোমেনের মাঝেই হলো, মানে আমি কিন্তু অন্য কোনো ওয়েবসাইটকে লিংক করিনি, ঠিক আছে?
এই জিনিসটাই হচ্ছে মূলত ইন্টারনাল লিঙ্ক। ওয়ান পেজ টু অ্যানাদার অন দ্য সেম ডোমেন, মানে সেম ডোমেনের মধ্যে একটা পেজের সাথে আরেকটা পেজকে কানেক্ট করবে, সেটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক তাহলে আপনারাই বলেন আসলে এক্সটার্নাল লিঙ্ক তাহলে কোনটা হবে? যাদের কথা আছে একদম ক্লাসের লাস্টে শুনবো আমরা। যারা হ্যান্ড রেজ করেছেন তারা হচ্ছে ক্লাসের লাস্টে একটু বলবেন যে আপনাদের কি কি ব্যাপার জানার আছে বা বলার আছে। সবাই একটু বলেন যে তাহলে এক্সটার্নাল লিঙ্ক কোনটা হবে? আপনাদের সবার কনসেপ্টে কিন্তু খুবই ভালো, আপনারা কিন্তু জিনিসটা আসলে বুঝতে পেরেছেন। সেজন্য আবার এমনিতেও দেখেছি আমি যে আপনাদের আসলে শেখার আগ্রহ বা কনসেপ্টটা আসলে আপনাদের অনেক ক্লিয়ার, ঠিক আছে? তো আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই জাস্ট প্র্যাকটিসটা কখনো করবেন না, স্কিপ করবেন না। প্র্যাকটিসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমরা কোনো কিছুতে এক্সপার্ট হতে হলে অবশ্যই আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। ইন্টারনাল লিঙ্ক মানে 2 or 3 সাইটস না, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট তো একটাই। যেমন এটা যদি আমি দেখাই, এখানে হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট কোনটা, এটা কিন্তু এগুলা কিন্তু ওয়েবসাইট না, এগুলা হচ্ছে ওয়েব পেজ। আমাদের যে ব্লগের জন্য আলাদা আলাদা নিয়ে যায় সেটা হচ্ছে ওয়েব পেজ। এখানে মেন ওয়েবসাইট হচ্ছে যেটা .com.org, যেটাই থাকে মেন যেই ডোমেনটা থাকে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখানে দেখেন অনেকে তারা আলাদা আলাদা কিন্তু সেকশন রেখেছে, রিভিউ, ফিচার্স, টিউটোরিয়াল, এখানে আবার আরও অনেক কিছু আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অন্য অন্য পেজে নিয়ে যাবে, ঠিক আছে? অন্য পেজে যখন নিয়ে যাবে তখন স্ল্যাশ দিয়ে একটা আরেকটা পেজ নিয়ে আসছে, এগুলো হচ্ছে ওয়েব পেজ। এক একটা ওয়েবসাইটের এগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ। তাহলে আমাদের ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যেমন এই পেজের সাথে এই পেজকে কানেক্ট করা, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। যদি হয় তারা ব্লগ লিখে তাহলে হয়তো একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলকে কানেক্ট করে দিল, যেমন এই আর্টিকেলের সাথে এই আর্টিকেলটাকে কানেক্ট করে দিল। মানে কানেক্ট করা মানে কি? কানেক্ট করা হচ্ছে নিচে দিয়ে আমরা হয়তো লিখবো যে ক্লিক হেয়ার টু নো মোর, টু রিড মোর, ঠিক আছে? এগুলোই হচ্ছে তখন ওই লিঙ্কটাতে হচ্ছে আমাদের যেখানে সব ব্লগগুলো আছে সেটার একটা লিঙ্ক করে দিব। এটাই হচ্ছে মূলত ইন্টারনাল লিঙ্ক। বুঝতে পেরেছেন লুৎফুল মাহিউদ্দিন?
প্রসেস বলতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি অনেক অনেক মানে আপনি ব্লগ লিখেন, তাহলে সবগুলো ব্লগকে আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করে দিচ্ছেন, তাহলে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেসই হবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনি নিজে করবেন। ঠিক আছে? এখন ডোমেন থাকলেই এটা অটোমেটিক হয়ে যাবে এমন মনে করারও কিছু নেই। এটা অটোমেটিক হবে না, এটা হচ্ছে আপনাকে নিজেই করতে হবে। আজকে আপনাদের 8 নাম্বার ক্লাস না? আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? 8 মনে হয়। আচ্ছা, ওগুলা হচ্ছে ব্যাকলিংকের ব্যাপার, ওগুলা ক্লাসে যখন আমি পড়াবো তখন বলবো। ঠিক আছে? তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই করতে পারবেন কাজগুলা? দেখেন, কন্টেন্ট মানে কিন্তু আপনি একটা প্রথমে টপিক সিলেক্ট করবেন, তারপর সেই জিনিসটা নিয়ে ওই যেটা আমি বললাম সহজভাবে চিন্তা করুন। আমরা ছোটবেলায় যে সময় রচনা লিখেছিলাম ওই ধরনের ব্যাপারটাই চিন্তা করুন যে আমি একটা এই বিষয়টা নিয়ে একটা রচনা লিখব। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিব, তারপর ওইটার একটু ডিটেলস কিছু লিখব, তারপর একটা কনক্লুশন দিয়ে দিব। ঠিক আছে? ব্যাপারটা ইজিভাবে চিন্তা করুন। এত যে একজন দেখলাম যে উনি অনেক দিন ধরে লিখছে, 7 দিন ধরে। I have been writing it for 7 days. এতদিন আসলে আপনার টাইমটা দেওয়ার প্রয়োজনও নেই আমি যা মনে করি। ঠিক আছে? আপনি জাস্ট একটু মাথা খাটান, কয়েকটা ব্লগ দেখতে পারেন, হয়তো আপনার নিশ রিলেটেড কয়েকটা ব্লগ আপনি দেখলেন তারা কিভাবে কন্টেন্টগুলো সাজিয়েছে, তারপর হচ্ছে নিজেরা হচ্ছে কন্টেন্ট বিল্ড করে ফেলেন। কন্টেন্ট রেডি আছে, বাট কিছু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে, কাজটা করে ফেলেন। মেইন ডোমেইনটা ব্লগ রিলেটেড না, ই কমার্স টাইপের। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা এখনো মানে ওয়েবসাইটটা ক্রিয়েট করেন নাই, করে ফেলবেন আশা করছেন, করেন। তারপর হচ্ছে কাজটা শুরু করে দেন। এআই দিয়ে কন্টেন্ট লিখলে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি এআই দিয়ে লিখে সরাসরি কপি পেস্ট করে বসাতে পারবেন না। ঠিক আছে? কপি পেস্ট করে বসালে তারপর হচ্ছে ওটা যদি আপনি ওয়েবসাইটে দেন তাহলে কিন্তু ধরা খাবেন, আপনাকে কিন্তু পেনাল্টি দিয়ে দিতে পারে গুগল। সেক্ষেত্রে কপি পেস্ট করবেন না, প্ল্যাগারিজম চেক করবেন, গ্রামারলি দিয়ে গ্রামারটা চেক করবেন, তারপর হচ্ছে রিরাইট করবেন, যেটা আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম। ঠিক আছে? রিরাইট করবেন, তারপর কিছু অংশ নিজে লিখবেন, নিজের মতো করে নিজে লিখবেন, যেন হিউম্যান টাচ যে ব্যাপারটা থাকে সেটা যেন পাওয়া যায় আপনার কন্টেন্টে। কারণ ধরেন আমরা যখন কোনো ইংলিশের বাংলা করি এআই দিয়ে বা কোনো বট ইউজ করে বা ইন্টারনেট, মানে যেভাবেই হোক, আমরা যখন আসলে
ইন্টারনেট ইউজ করে আমরা ইংলিশের বাংলা করি, তখন কিন্তু সেই বাংলাটা আমরা যখন যারা আসলে ন্যাচারালি বাংলা কথা বলি তারা কিন্তু ওই বাংলাটা দেখলেই বুঝতে পারি এটা হচ্ছে কোনো টুল দিয়ে বাংলা করা, ঠিক না? এটা কিন্তু সবাই আমরা মোটামুটি বুঝতে পারি। তো ইংলিশের ক্ষেত্রে অনেকটা এরকমই, ঠিক আছে? আপনি যখন ইংলিশটা আসলে লিখছেন, কোনো টুল দিয়ে লিখছেন, তখন কিন্তু আসলে গুগলের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম আসলে ধরতে পারে এটা হচ্ছে কোনো টুল দিয়ে লেখা, সেটা হচ্ছে ধরতে পারে তাদের লেখার যে স্টাইল, তাদের ইনফরমেশনের যে স্টাইলটা থাকে, এই জিনিসটা হচ্ছে দেখলেই বোঝা যায়, ঠিক আছে? সেজন্যই মূলত এই কাজটা করবেন যে আসলে আপনারা এআই দিয়ে লিখলেও আপনারা ডিরেক্টলি বসাবেন না, আপনি সেখানে অনেক কাস্টমাইজ করবেন, নিজে নিজে কিছুটা লিখবেন, আপনি রিরাইট করবেন বা প্যারাফ্রেজ করবেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার এতটুকু? তারপর এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল এগুলো কিভাবে করতে হয় সেটাও আমি দেখাবো। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে অলসো নোন অ্যাজ আউটবাউন্ড লিঙ্ক, মানে হচ্ছে এটাকে ইনবাউন্ড বলা যায় আর কি। ইন্টারনাল লিঙ্ক যেটা আছে সেটাকে ইনবাউন্ড লিঙ্কও বলা যায়। আর এক্সটার্নাল লিঙ্ক এটা হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক ইজ আ হাইপারলিঙ্ক অন আ ওয়েবসাইট দ্যাট পয়েন্টস টু আ ডিফারেন্ট ডোমেন, মানে হচ্ছে আপনি ধরেন এমন একটা লিঙ্ক দিলেন যেটা হচ্ছে ডিফারেন্ট একটা ডোমেন, মানে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক যখন দিবেন তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আর এখানে একটা কথা লিখেছি, এই লিঙ্কটা হচ্ছে নিউ ট্যাবের মধ্যে আমরা যখন করব তখন এদিকে যেন খেয়াল রাখি আমরা, এটা যেন নিউ ট্যাবে ওপেন হয়। এখন আসেন দেখেন যে আসলে আমরা এই লিঙ্কিংটা করব কিভাবে। যেমন এখানে আমি দেখাই, এটাই প্রথমে সিলেক্ট করেছিলাম, এটাতে ধরেন আমি একটা লিঙ্ক করব এখানে, তখন আমরা কিভাবে লিঙ্ক করব, এটাতে এই টেক্সটটা সিলেক্ট করব, তারপর এখানে দেখেন একটা লিঙ্ক অপশন আছে, তারপর হচ্ছে এখানে আমি এখন এক্সাম্পল হিসেবে যে কোনো একটা দিয়ে দিই। এটা হচ্ছে আমি কি করলাম, তারপর হচ্ছে ইন্টারে ক্লিক করলে আমার কিন্তু এখানে লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে? এখানে দেখেন ক্লিক করলেই দেখাচ্ছে যে এখানে একটা লিঙ্ক চলে আসছে। তবে এরকম লিঙ্ক আমরা করব না, আমরা এসইও নিয়ে যখন আমি যেটা বলেছিলাম, এসইও নিয়ে যখন এটাতে ক্লিক করব তখন হচ্ছে আমি অবশ্যই খেয়াল রাখবো যেন এসইও রিলেটেড কোনো পেজকে আমরা লিঙ্ক করি। আমি এটা আপনাদের দেখানোর জন্য করলাম। এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক হলো, মানে এক্সটার্নাল লিঙ্ক। এখানে যদি এডিটে যাই, এডিটে গিয়ে আমরা কি করব, তারপরে অ্যাড টু নিউ ট্যাব। অ্যাড টু নিউ ট্যাব মানে হচ্ছে এটা যখন আমি দিলাম, এটা যদি কখনো দেখি যে এটার মধ্যে যখন আমাদের অডিয়েন্স আসবে তখন কিন্তু এখানে ক্লিক করবে। এখন এটা যদি আমি অ্যাড টু নিউ ট্যাব না দিই তাহলে কি হবে, তাহলে হবে কি এখানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা, আমার যে অডিয়েন্সটা পড়ছিল সেই মানে এই ট্যাবটার মধ্যে, ফর এক্সাম্পল আমি দেখালাম,
আমি হচ্ছে একজন অডিয়েন্স, আমি হচ্ছে এখানে পড়ছি যে বেস্ট প্রফেশনাল ক্যামেরা কোনটা। এখন এটা দেখি তারা কিভাবে সেট করেছে। তারা, আমি ফর এক্সাম্পল এটাতে ক্লিক করলাম, তারা কি করেছে, তারা কিন্তু অ্যাড মানে ওই নিউ ট্যাবে এটা সিলেক্ট করেনি। সেজন্য কি হলো, এই পেজটার মধ্যেই আমার যে নতুন আমি লিঙ্কটা ক্লিক করেছি ওইটা হচ্ছে লোড হয়ে গেল। এবং এটা দেখেন তারা, এটা কিন্তু একটা ইন্টারনাল লিঙ্ক ছিল, এটার ডোমেনটা দেখেন, এটা হচ্ছে মেইন যেই একটাই, কিন্তু ওই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট একটাই, কিন্তু এতে পেজটা একটার সাথে আরেকটা কানেক্ট করেছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্কগুলো আসলে অ্যাড টু নিউ ট্যাব করার প্রয়োজন নাই। আমরা যখন এক্সটার্নাল লিঙ্কগুলো করব তখন আমরা কিন্তু অবশ্যই চাইবো না যে আমার যেই অডিয়েন্স আছে বা আমার যে ট্রাফিক আছে সে আসলে আমার এখানে এসে আরেকটা লিঙ্ক পেয়ে আমার ওয়েবসাইটটা রেখে ওই ওয়েবসাইটে চলে যাক। ঠিক আছে, সেজন্য এই লিঙ্কগুলো হচ্ছে অ্যাড টু নিউ ট্যাব করা হয়। যখন আপনি ক্লিক করলেন তখন যেন এখানে নতুন একটা ট্যাবে ওই পেজটা ওপেন হয়। ঠিক আছে, যে এগুলো সবই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, তাদের নিজেদের ওয়েবসাইটে হচ্ছে লোড হচ্ছে, অন্য অন্য যে পেজগুলো আছে সেখানে হচ্ছে লোড হচ্ছে। আচ্ছা, আজকে টপিকসগুলো শেষ করি, তারপর হচ্ছে আপনাদের সবার কোশ্চেন আমি দেখব। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। আসলে সবাই আমরা কি করব, আমরা এক্সটার্নাল লিঙ্কগুলো যখন করব আমরা অ্যাড টু নিউ ট্যাব এটাতে অবশ্যই ক্লিক রাখবো। এতে কি হবে, সে যখন এখানে ক্লিক করবে তখন এটা কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেখানে লোড করবে। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমার এখানেই থাকবে আর কি। এতে কি হবে, এতে হচ্ছে যেই অডিয়েন্স আছে সে ওই নতুন যে পেজটা আছে সেটা যদি পড়ে সেটা পড়ে আবার কিন্তু আমার ওয়েবসাইটটাতে ব্যাক করছে পড়ার জন্য। ঠিক আছে, সেজন্য আমরা এই জিনিসটা করব, খেয়াল রাখবো যেন আমরা এভাবেই করি। আর যখন ইন্টারনাল লিঙ্ক করব, এখানে ফর এক্সাম্পল আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে নিজের এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে যদি আমার ওয়েবসাইটের সাজেশন দেখাবে এখানে, বা সাজেশন যদি না দেখায় তাহলে দেখি, হ্যাঁ আসছে, অনেক কিছুই আসছে। এখানে কিন্তু আমার যে ওয়েবসাইটের পোস্টগুলো আছে সেই একটা লিস্ট দেখাচ্ছে এখানে। তো আমরা কি করব, আমরা এখানে যে কোনো একটা পোস্ট এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, দরকার হলে এটাকে আপনি বোল্ড করে দিলেন। তো এভাবে হচ্ছে আমরা মূলত ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কগুলো হচ্ছে সব সময় দেখব, মানে হচ্ছে সব সময় অ্যাড করব। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করার প্রসেস মূলত এটাই। তারপর এখানে আরেকটা অপশন দিয়েছি যেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এখন অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন যখন ওয়েবসাইট ভিজিট করি তখন প্রথমে আসলে তাদের ওই ওয়েব পেজটায় কি কি আছে সেটা একটা লিস্ট প্রথমে থাকে। এখন ওইটা কিভাবে সেট করা যায়, ওইটা সেট করার জন্য আমরা খুব সহজে এখানে দেখেন প্লাসে ক্লিক করলাম, তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্টস বাই র্যাঙ্ক ম্যাথ। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ যেহেতু আমাদের ইনস্টল করা আছে সেজন্য মূলত এটা এভাবে এসেছে, যাতে আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেছে। তাহলে
এখানে জাস্ট ক্লিক করলাম আর দেখেন এখানে হচ্ছে টেবিল অফ কন্টেন্টসের একটা লিস্ট চলে আসছে। এটা হচ্ছে সিগনিফিকেন্স অফ এসইও কনক্লুশন। এইগুলোর মধ্যে কি কি আসে এটা যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে আমি বলবো আপনি এখানে যতগুলো হেডিং দিবেন সেই সবগুলো হেডিং হচ্ছে আপনার এখানে হচ্ছে লিস্ট হিসেবে আসবে। ঠিক আছে, মূলত আপনার হেডিংগুলো এখানে লিস্ট হিসেবে আসবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার নাকি সবাই? খান শাহরিয়ার সাহেব আপনি একটা কোশ্চেন করেছেন, এইভাবে ডোমেইন অ্যাড্রেস ইউজ করলে কি এসইও করা যাবে কি? এটা তো মূলত আসলে ডোমেইন মূলত আপনার এই নিম্বল ফ্যালকন যেটা আছে .com এটাই তো আপনার ডোমেইন। এই হেলটা তো আপনার একটা ওয়েব পেজ, ঠিক না? আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার একটা পেজ এটা। এখন আপনি যদি এখানে কন্টেন্ট লিখতে পারেন, আপনার যদি একটা কন্টেন্ট লেখার সেকশন থাকে তাহলে আপনি করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। আচ্ছা, এটাকে আপনি কিভাবে বানিয়েছেন আসলে? ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়েছেন। আচ্ছা, আপনি যদি কন্টেন্ট সেকশন মানে ব্লগ সেকশন একটা রাখতে পারেন তাহলে অবশ্যই করতে পারবেন, সমস্যা নেই। আর লুৎফুর মাহিউদ্দিন প্রশ্ন করেছেন, ক্যান ইউ সাজেস্ট এনিথিং অ্যাবাউট অ্যাটাচমেন্ট অফ ফটোস ইন সাইট? এই জিনিসটা মানে আসলে আমি বুঝতে পারিনি, আপনি আসলে কিসের অ্যাটাচমেন্টের সাজেশন চাচ্ছেন? এখন ফটো মানে কি ধরনের ছবি আপনি ইউজ করবেন সাইটের মধ্যে সেটা হলে আপনি যখন আসলে আপনার নিশ রিলেটেড ছবিগুলো করবেন, আপনি প্রথমে নিশটা সিলেক্ট করবেন, তারপর ওইখানে যদি আপনি ক্যানভাতে গিয়ে আপনি আপনার নিশটা লিখেও সার্চ করেন আপনি কিন্তু অনেক সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে, ওইখান থেকে আপনি চুজ করতে পারেন যে আপনি কোন ডিজাইন ফলো করবেন ছবির মধ্যে, ওইখান থেকেও আপনি দেখতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? আপনি আপনার নিজের ফটো আপলোড করবেন লুৎফুল মাহিউদ্দিন, তাহলে তো আপনার কোনো প্রবলেমই নেই। আপনার নিজের যদি ফটো থাকে সেগুলো আপলোড করেন তাহলে তো আর প্রবলেম নেই। আমরা মূলত আসলে কপিরাইটের জন্য বলা হয় যে গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করে তারপর ওয়েবসাইটে না দেওয়ার জন্য আর কি বলা হয়। ঠিক আছে, গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করে না বলি, কারণ হচ্ছে এটা প্ল্যাগারিজম বা কপিরাইট বিভিন্ন ইস্যু সৃষ্টি হয়ে যেতে পারে। আর যদি আপনার ছবিগুলো আপনার নিজের হয় তাহলে তো আপনি নিজে যে কোনোটাই সিলেক্ট করতে পারছেন, সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। আচ্ছা,
যে টপিকসটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালিজম। ক্যানিবালিজম আসলে শব্দটার সাথে যদি আপনারা পরিচিত হয়ে থাকেন, এটা মূলত এমন একটা শব্দ যেটা দ্বারা বোঝায় যে একই প্রজাতির একটা প্রাণী অন্য প্রাণীকে যদি খেয়ে ফেলে, এরকম জিনিসটাকে বোঝায় আসলে ক্যানিবালিজম। যেমন ধরেন যদি আমি একটু ইজি উদাহরণ দিই, যেমন হচ্ছে একটা পিঁপড়ে যদি আরেকটা পিঁপড়েকে খেয়ে ফেলে, সেটা হচ্ছে ক্যানিবালিজম হবে সেটার জন্য। তো এটা হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালিজমের মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে, এটা দিয়ে মানে বোঝানো হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি এমন কোনো কন্টেন্ট থাকে যেটা হচ্ছে অলমোস্ট সেম, যেটার অর্থ অলমোস্ট সেম, এরকম যদি কিওয়ার্ড থাকে এবং এই কিওয়ার্ডগুলো যদি দুইটাই র্যাঙ্ক হয়, মানে বুঝতে চেষ্টা করেন আপনাদের ওয়েবসাইটে দুইটা ফোকাস কিওয়ার্ড নিয়েছেন। যেমন হচ্ছে আমি যদি বলি হাউ টু মেক আ কাপ অফ কফি, আপনি এটা হচ্ছে একটা মানে ফোকাস কিওয়ার্ড আপনি ধরেছেন আপনার ব্লগের জন্য। আর একটা হচ্ছে কফি মেকিং প্রসেস, আপনি এরকম একটা দিলেন, ঠিক আছে। এই দুইটা ধরেন আপনি দুইটা কন্টেন্ট লিখেছেন এবং এই দুইটা কন্টেন্টই হচ্ছে র্যাঙ্ক করেছে গুগলে, ঠিক আছে। কিন্তু এটা কিসের জন্য র্যাঙ্ক করলো, এটা হচ্ছে যখন কেউ আসলে কফি বানানোর যে প্রসেসটা আছে সেটা লিখে যখন জানার জন্য সার্চ করে, তখন হচ্ছে আপনার এই দুইটা পেজই হচ্ছে র্যাঙ্ক পাওয়ার জন্য আসলে নিজেদের মধ্যে মারামারি করে, ঠিক আছে, কাইন্ড অফ এরকম ব্যাপার একটা। তো যখন আসলে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, যেমন একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্যই দুই বা ততোধিক ব্লগ আপনার র্যাঙ্ক করার মানে নিজেদের মধ্যে আসলে ফাইটিং শুরু করে দেয়, তখন হচ্ছে এই জিনিসটাকে কিওয়ার্ড ক্যানিবালিজম বলে। মানে একটা কিওয়ার্ড আরেকটা কিওয়ার্ডকে খেয়ে ফেলতে চাচ্ছে, এরকম বোঝায় মূলত। তো সেই জন্যই হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যেখানে আমি লিখেও দিয়েছি অ্যান এসইও ইস্যু, এটা হচ্ছে এসইওর একটা ইস্যু দ্যাট ওকর্স when multiple pages on a site target the same keyword, সেম কিওয়ার্ডকে টার্গেট করছে আমার ওয়েবসাইটের মাল্টিপল পেজ, ঠিক আছে, এবং এটা সার্ভ দ্য সেম পারপোজ। যেমন আমি বললাম যে কফি বানানোর ব্যাপারটা, হাউ টু মেক আ কাপ অফ কফি, এটা হচ্ছে আপনার একটা ব্লগ, আর একটা ব্লগ লিখেছেন কফি মেকিং প্রসেস। তো দুইটার পারপোজটাই কিন্তু সেম, এখানে আপনি কফি মেকিংটা শেখাচ্ছেন। তো এই দুইটাই কিন্তু আসলে র্যাঙ্কে চলে আসলে এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ভালো না হয়ে উল্টো খারাপটা হচ্ছে, ঠিক আছে। সেজন্য মূলত আমাদের যে আমরা কিওয়ার্ডগুলোর মানে রিসার্চ করব, তখন এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কিওয়ার্ডগুলো যেন একদম সেম প্রসেস মানে সেম মিনিং না হয়, ঠিক আছে। আমাদের এটার মধ্যে যেন একটার সাথে আরেকটা টোটালি ডিফারেন্ট হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা সহজ সমাধান মূলত হচ্ছে আমি যেটা বললাম, আপনারা কিওয়ার্ডগুলো যখন রিসার্চ করবেন তখন হচ্ছে খেয়াল রাখবেন যেন আপনার মিনিংফুল কিওয়ার্ড হয় এবং একটার সাথে আরেকটা ওভারল্যাপ না হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখবো। আর যখন যদি কোনোভাবে কখনো আপনাদের এই এররটা হয়ে যায় তখন কিভাবে সলভ করবেন সেটাও শিখে নেন। সেটা হচ্ছে আমরা ক্যানোনিক্যাল ইউআরএল এডিট করব। যেমন হচ্ছে আমি যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি,
দেখেন অ্যাডভান্সে গেলে আমাদের এই যে ক্যানোনিক্যাল ইউআরএল একটা অপশন আছে। তো আমরা হচ্ছে যেই ওয়েব পেজটা রাখতে চাচ্ছি আমরা কি করব, সেই ওয়েব পেজের জাস্ট ইউআরএলটা কপি করে এনে এখানে বসিয়ে দেব। ঠিক আছে। আর হচ্ছে পাবলিশ ওখানে সময় অপশন আসবে না, ওই সময় আসবে আপডেট অপশন, ওই সময় জাস্ট আপডেট করে দিবেন।